ভাইয়া প্লিজ মায়াকে একটু হসপিটালে নিয়ে যান না প্লিজ, আপনার পায়ে ধরে আমি, প্লিজ মায়াকে বাঁচান। ও অনেকক্ষণ ধরে এমন করছে, আমি একা এই শহরে কিছু চিনি না, ওকে কোথায় নিয়ে যাব? প্লিজ আপনি ওকে বাঁচান ভাইয়া প্লিজ। মায়া আপনাকে ভালোবাসে, ও আপনার জন্য সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিল। প্লিজ ভাইয়া ওকে হসপিটালে নিয়ে যান প্লিজ। মায়ার সুইসাইডের কথাটা কানে যেতেই হৃদ তড়াক করে তাকালো রাফার দিকে। চোখ মুখ তখনও কেমন শক্ত আর কঠিন। রাফা বুঝতে পারলো না হৃদের কঠিন দৃষ্টির কারণ। রাফা বারবার মায়াকে বাঁচানোর আকুতি মিনতি করছে হৃদের কাছে। সেকেন্ডের মাঝে হৃদ দৃষ্টি ঘুরিয়ে বাহিরের দিকে চলে যেতে যেতে গম্ভীর মুখে রাফার উদ্দেশ্যে বলল, কাম উইথ মি। হৃদকে বাহিরের দিকে চলে যেতে দেখে রাফা দৌড়ে মায়ার দিকে এগিয়ে আসলো। কাজের মহিলা রুজিনাকে নিয়ে মায়াকে ধরাধরি করে বসালো হুইল চেয়ারে। হৃদের অনুসরণ করে মায়াকে নিয়ে দ্রুত পৌঁছলো গাড়ি অবধি। হৃদ গাড়িতেই বসা ছিল। আসিফকে আশেপাশে কোথাও দেখা গেল না। তবে হৃদের গাড়ির দরজা খোলা পেয়ে রাফা রুজিনা বেগমকে নিয়ে মায়াকে নিয়ে বসলো গাড়ির পেছনের সিটে। ওদের বসতেই হৃদ তৎক্ষণাৎ গাড়ি টানলো খালি রাস্তায়। রাফা থেকে থেকে বেহুশ মায়াকে জড়িয়ে কাঁদছে। হৃদের শক্ত মতিগতি তখনও বোঝা দেয়। রাফা মায়াকে নিয়ে কাঁদতে কাঁদতে হৃদের উদ্দেশ্যে বলল, আর কতক্ষণ লাগবে আমরা আমাদের হসপিটালে পৌঁছাতে ভাইয়া? রাফার কথাগুলো বলতে বলতে গাড়ির মিরর দিয়ে দূর রাস্তার দিকে তাকালো। ওরা কোথায় আছে কিছুই জানে না রাফা। দূর রাস্তা হতে দৃষ্টি সরাতে গিয়ে চোখ পড়লো গাড়ির স্টিয়ারিং ঘোরাতে থাকা হৃদের কম্পিত হাতের দিকে। কেমন থরথর করে কাঁপছে স্টিয়ারিং এ থাকা হৃদের দুটো হাত, অথচ হৃদের মুখ ভঙ্গিমা কেমন শক্ত আর কঠিন করে রাখা। গাড়ির এসির মধ্যেও বিন্দু বিন্দু ঘাম জমে হৃদের কপালে। রাফা বুঝতে পারলো না হৃদের অস্থির কম্পিত হাতের কারণ। হৃদ কি অসুস্থ মায়ার মতন, নাকি তার অন্য কোনো ভয়? রাফার হৃদকে দেখে মনে হলো না সে অসুস্থ। তারপরও রাফা হৃদকে নিয়ে আর ঘাটালো না মায়ার চিন্তায়। 10 থেকে 15 মিনিটের মধ্যে হৃদের গাড়িটি এসে থামলো হসপিটালের সম্মুখে। হৃদ শব্দ করে গাড়ির দরজা খুলে দাঁড়ালো পাশে। হসপিটালের বাহিরে আগ থেকেই দাঁড়িয়েছিল আয়ন নার্সদের নিয়ে। হৃদের গাড়ি থামাতেই আয়ন তৎক্ষণাৎ নার্সদের দিয়ে মায়াকে নামালো। নার্সদের সাহায্যে মায়াকে কেবিনেও দেওয়া হলো সঙ্গে সঙ্গেই। মায়ার চিকিৎসা চলল মুহূর্তেই। রাফা মায়ার কেবিনের বাহিরে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে। হৃদ এই পুরোটা সময় নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে, তার ভূমিকা অদেখার মতন। ঘন্টা দেড়েক সময় নিয়ে মায়াকে চিকিৎসা দিয়ে কেবিনে শোয়ানো হলে ডক্টর সাজিদার সঙ্গে বেরিয়ে আসলো আয়ন। আয়নের চোখ মুখে অসহায়ত্বের ছাপ। হৃদকে পেল মায়ার কেবিনের পাশেই চুপচাপ দাঁড়িয়ে। আয়ন দূর থেকে হৃদের শান্ত ভঙ্গি দেখে ঠাউর করতে পারলো হৃদের অশান্ত মনের তোলপাটটা। হৃদ হয়তো আশা করেনি মায়া সত্যি সত্যি এতটা অসুস্থতা হবে। আয়ন হৃদের মুখোমুখি হতে হতে ক্লান্তিময় হতাশার গলায় বলল, আমার সাথে কেবিন আয় তুই। জায়গা ছেড়ে হৃদকে নড়তে না দেখে আয়ন হৃদের হাত টেনে মিনতির স্বরে বলল, মায়ের রিপোর্ট এসেছে, প্লিজ আমার সাথে আয় ভাই। ডক্টর সাজিদা কথা বলতে চায় মায়ের গার্ডিয়ানের সঙ্গে। তুই ছাড়া আপাতত মায়ের এখানে কেউ নেই, মামিও ঢাকা নেই, প্লিজ আয়। আয়নের হাতটা ঝটকা মেরে ফেলে হৃদ এগিয়ে গেল ডক্টর সাজিদার কেবিনে। কাউকে কিছু না বলে ঠাস করে বসে পড়লো ডক্টর সাজিদার মুখোমুখি চেয়ারটায়। আয়ন হৃদের পাশাপাশি চেয়ারটা টেনে বসতে বসতে বলল, আপনি বলুন ডক্টর সাজিদা, আমরা শুনছি। মধ্যবয়স্ক ডক্টর সাজিদা সুফিয়া খানের অনুসন্ধান করে বলল, মিসেস সুরিয়া খান আসেননি ডাক্তার আয়ান? আয়ন স্বভাব স্বরূপ বলল, না ডক্টর, মামি ঢাকার বাহিরে আছেন, কাল সকালে আসবেন, আপনি আমাদের বলুন। ডক্টর সাজিদাকে মায়ার ব্যক্তিগত ডাক্তার হিসেবে রেখেছেন সুফিয়া খান। তাই তিনি মায়ার সকল রিপোর্ট সম্পর্কে পূর্ব থেকে অবগত ছিল বলে ডক্টর সাজিদা আবারও আয়নের উদ্দেশ্যে বলল, দেখুন, পেশেন্টের মানসিক ব্যাপারটা আগেই ক্লিয়ার করে বলেছিলাম মিসেস খানকে। তিনি বলেছিলেন পেশেন্টের যত্ন নেবেন। সেখানে পেশেন্ট আবারও প্যানিক অ্যাটাক করলো। সেজন্য বলেছিলাম সোফিয়া খানকে উপস্থিতিতে আমার পেশেন্টকে ব্যক্তিগত গার্ডিয়ানের সঙ্গে কথা বলার জন্য প্রয়োজন। ডাক্তার আয়ান, আশা করেছি আপনি বুঝতে পেরেছেন।
ডক্টর সাজিদার ঘুরে ফিরে একই কথায় তৎক্ষণাৎ রেগে যায় হৃদ। অধৈর্যের ন্যায় ডক্টর সাজিদার টেবিলে হঠাৎ থাপড়িয়ে গর্জনে বলল, বালের ডক্টর আপনি আমার সামনে বসে আছি, চোখে পড়েছে আমাকে? ডিগ্রি অর্জন করছেন কিভাবে, ভণ্ডামি করে? হৃদের হঠাৎ গর্জনে ডক্টর সহ আয়নও ভয়ে চমকে উঠল। আয়ন তৎক্ষণাৎ হৃদকে থামাতে চেয়ে ডক্টর সাজিদাকে শুধিয়ে বলল, আপনি প্রশ্ন না করে রিপোর্ট বলুন প্লিজ। রিদ খান পেশেন্টের হাজব্যান্ড হয়, আপনি বলুন। ডক্টর সাজিদা থমথমে মুখে হৃদের দিকে তাকালো। হৃদ খানকে তিনি ভালো করেই চেনেন, এই শহরে প্রভাবশালীদের একজন। এদের ক্ষমতা আর দাপটের কথা শুনেছেন তিনি আগেই, তবে বিগত কয়েকদিন ধরে স্বচক্ষে সবটা দেখছেন তিনি। যেমন মা তেমন ছেলে, দুজনেই অধৈর্য। তারপরও সোফিয়া খান যেমন তেমন ওনাকে বোঝানো যায়, কিন্তু ওনার ছেলে হৃদ খান তো আরো গরম, অধৈর্য মানুষ। ডক্টর সাজিদা থমথমে মুখে বলল, দেখুন মিস্টার খান, পেশেন্টের অবস্থা খুবই শোচনীয়। পেশেন্ট মানসিক ডিসঅর্ডারের রোগী। এত ওষুধের মধ্যেও এতদিন ধরে পেশেন্টের জ্বর কমছিল না, বারবার প্যানিক অ্যাটাক হচ্ছে, মানসিক চাপে বাড়ছে। পেশেন্ট হয়তো কোনো কিছু নিয়ে তীব্র ডিপ্রেশনে ভুগছে, যার জন্য বারবার প্যানিক অ্যাটাক হচ্ছে। আমার মনে হয় পেশেন্টের চারপাশে পরিবেশটাই ঠিক নেই। পেশেন্টকে সুস্থ করতে চাইলে আগে পেশেন্টকে একটা সুস্থ পরিবেশ দিন। যথাসম্ভব সবাই পেশেন্টের সাথে ভালো ব্যবহার করুন, পেশেন্টকে হাসি মুখে রাখুন। ওষুধের চেয়ে পেশেন্টের পরিবেশ পরিবর্তন করাটা জরুরি, তাহলে পেশেন্টের মস্তিষ্ক পড়ার প্রভাব এমনি কম আসবে। নয়তো আমরা পেশেন্টকে খুব দ্রুত পাবনার ডাক্তারের কাছে সাজেস্ট করব। ডক্টরের বাকি কথা শেষ করার আগেই হৃদের হাত উঠে গেল টেবিল ভর্তি ফাইলে। এক থাবায় ঝরঝর করে টেবিলের সবকিছু ফেলে দিল ফ্লোরে। খালি টেবিলে থাবা মেরে ডক্টর সাজিদার উদ্দেশ্যে চোখ মুখ শক্ত করে দাঁতে দাঁত পিষে বলল, ডাক্তারি শেখান আমারে? পাবনায় পাঠাবেন? ঘাড়ের রগ ছিঁড়ে পাগল বানিয়ে পাবনায় সরকারি চিকিৎসা দিব আপনারে, যাবেন? হৃদকে টেনে থামাতে চেয়ে আয়ন বলল, রিদ, কি করছিস তুই এখানে? ডক্টর সাজিদা কি করেছে? উনি তো মায়ের বর্তমান পরিস্থিতির কথা জানালো, তাই কই? আর তুই? আয়নকে ধাক্কা মেরে নিজের থেকে দূরে সরাতে সরাতে হৃদ খিটখিটে মেজাজে বলল, সর সামনে থেকে, বালের ডাক্তার তোরা আমার, সর। হৃদ কেবিন ছেড়ে বেরিয়ে সোজা হাঁটলো করিডোর ধরে। উদ্দেশ্য হসপিটাল থেকে বেরিয়ে যাওয়া। হৃদকে চলে যেতে দেখে রাফা দৌড়ে আসলো হৃদের পিছনে। হৃদের পিছনে ডেকে হাঁপাতে হাঁপাতে বলল রাফা, আপনার সাথে আমার কথা ছিল ভাইয়া, একটু শুনবেন প্লিজ। হৃদ থামলো না, বরং রাফার কথা না শোনার মতো করে চলে যেতে নিলে রাফা পুনরায় হৃদের পেছনে ডেকে অধৈর্যের গলায় বলল, আমি বেশি কয়েকদিন ধরে আপনার সাথে কথা বলতে চাইছিলাম ভাইয়া, কিন্তু আপনি বাড়িতে আসেন না বলে যোগাযোগ করতে পারছিলাম না। প্লিজ ভাইয়া, আমার কথাটা তো শুনুন প্লিজ। হৃদ রাফাকে এড়িয়ে অদেখার মতো করে চলে যেতে লাগলে রাফা ফের হৃদের পিছনে দৌড়ে অস্থির উত্তেজিত গলায় খানিকটা উঁচু স্বরে বলল, আপনার অনুপস্থিতিতে মায়া সুইসাইড করতে গিয়েছিল। সেদিন আমরা না থাকলে হয়তো মরেও যেত ও। রাফার কথার সঙ্গে সঙ্গে হৃদের পা থামে, কিন্তু রাফার দিকে ঘুরে তাকালো না হৃদ। রাফা হৃদকে দাঁড়াতে দেখে পরপর অস্থির গলায় বলল, ভাই, মায়া আপনাকে অনেক ভালোবাসে ভাইয়া। আপনাকে ভালোবেসে বলেই আজ মায়া পাগল হয়ে বিছানায় পড়ে আছে। প্লিজ ভাইয়া, মায়াকে আর অবহেলা করবেন না, ও নির্দোষ। মায়া আপনার সঙ্গে বেইমানি করতে চায়নি, ওকে দিয়ে এসব করানো হয়েছে। মায়ার বিয়েটা তো রাফাকে বলতে না দিয়ে হৃদ এক প্রকার জেদ করেই চলে গেল রাফার কথা না শুনে। শেষ পর্যন্ত রাফা কি বলতে চেয়েছিল সেটাও শুনল না হৃদ। হৃদকে চলে যেতে দেখে রাফা আগ বাড়িয়ে আর কিছুই হৃদকে জানাতে চাইল না, বরং উল্টো পায়ে হেঁটে মায়ার কেবিনে গেল। রাফা বুঝতে পারছে হৃদ ইচ্ছে করেই মায়াকে এড়িয়ে যাচ্ছে, হয়তো মায়াকে আর চাচ্ছে না বলে তাই। রাত প্রায় 1:45 ঘরে। অন্ধকার কারাগারে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসা কেউ, মাথার উপর হলুদ আলোর লাইট ঝুলছে, সামনেই 14 শিকলের জেল। সন্ধ্যার পর থেকে লোকটা এখানে একইভাবে হাত পা বেঁধে বসিয়ে রেখে
রেখেছে থানার পুলিশরা। বসে থাকতে থাকতে একটা সময় ঝিমিয়ে ঘুমিয়ে পড়লো চেয়ারে বসা লোকটা। হঠাৎই কোনো কিছু টং টং শব্দ কানে যেতেই চেয়ারে বসা লোকটা ঘুমন্ত চোখ মেলে তাকাতে চাইলে ঘুমের তাড়নায় ঝাপসা চোখে দেখলো শিকলের তালা খুলছে বয়স্ক পুলিশ। লোকটার হেলিয়ে পড়া ঘাটটা মুহূর্তেই সোজা করতে করতে দেখলো পুলিশ নয়, বরং একজন ভদ্র মহিলা মাথা নুইয়ে জেলে প্রবেশ করছে। চেয়ারে বাঁধা লোকটার ঘুম তৎক্ষণাৎ ছুটে গেল। চোখ টেনে সামনে তাকাতেই খুব পরিচিত একটা মুখ চোখে পড়ল। লোকটার কপাল কুঁচকে আসে ভদ্র মহিলাটিকে তার স্মরণ করতে চাইলে। মহিলাটি লোকটার দিকে এগিয়ে এসে চেয়ার টেনে মুখোমুখি বসতে বসতে মাধুর্য হেসে কৌতুক করে বলল, কিরে জসিম, কি অবস্থা তোর? আগের মতোই হারামি আছিস নাকি আরও লেভেল বাড়িয়ে উন্নতি করেছিস? কোনটা? আমাকে তোর সামনে হাজির হতে হয়েছে মানে অবশ্যই তোর হারামির লেভেল বেড়েছে। শুনলাম আমাকে নাকি খুব মিস করছিলি, তাই চলে আসলাম। নাইস টু মিট ইউ এগেইন দোস্ত। কথাটা বলেই সুফিয়া খান হাত বাড়ালো চেয়ারে বাঁধা জসিমের দিকে। কিন্তু দুজনের মধ্যে দূরত্ব বেশ। মধ্যস্থতার টেবিলের এক পাশে জসিম, অন্য পাশে সুফিয়া খান বসায় সুফিয়া খান উঠে দাঁড়ালো জসিমের সঙ্গে হাত মিলাতে। অল্প ঝুঁকে খুব স্বাভাবিকের ন্যায় জসিমের সঙ্গে হাত মিলালো, যেন খুব পুরাতন সম্পর্কে অবগত দুজন। জসিম লোকটা তখনও কেমন অবাক চোখে তাকিয়ে সুফিয়া খানের দিকে। লোকটার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তিনি ভারী আশ্চর্য হয়েছেন এই রাতে সুফিয়া খানের দেখা পেয়ে। কতটা বছর পর দুজনের আবার দেখা হলো। চোখের সামনে যেন ভেসে উঠল সেই ভার্সিটি কালের পুরাতন স্মৃতিগুলো। দূরদর্শী সুফিয়া আর তার মোহনীয় সৌন্দর্য। মধ্যবয়সে এসেও যেন ভাটা পড়েনি, বরং গোছালো পরিপাটি শাড়িতে মোহনীত লাগছে সুফিয়াকে। জসিম অবাক নেত্রে তাকিয়ে সুফিয়া খানের দিকে, অথচ তার খানিকক্ষণ বাদই সে চেঁচিয়ে উঠল সুফিয়া খানের হাত মেলানোর সঙ্গে সঙ্গে। সুফিয়া খান ছটকাই হাত সরিয়ে নিতে নিতে বলল, সরি দোস্ত, ব্যথা পেলি নাকি? আমি তো তোর সঙ্গে হাত মিলাতে চেয়েছিলাম। আফটার অল তুই আমার পুরনো ফ্রেন্ড বলে কথা। অনেক দিন দুজনের দেখা হয় না, ভাবলাম তোর সাথে একটু আন্তরিকতা দেখাই, কিন্তু মনে হচ্ছে তুই তার যোগ্য না। আচ্ছা দে দেখি তোর হাতে কোথায় ব্যথা পেলি। কথাটা বলে সুফিয়া খান টেবিল ঘুরে এগিয়ে আসলো জসিমের দিকে। জসিমের এক হাতের বাঁধন খুলে হাতটা টেনে দেখলো বাম হাতের তালুতে ছোট একটা সুই ঢুকে। সুফিয়া খান দরদ দেখিয়ে সেই সুইটা টেনে বের করে তিনি গলা উঁচিয়ে ডাকলো শিকলের বাহিরে দাঁড়িয়ে থাকা তারেক নামক ছেলেটিকে। গম্ভীর মুখে বলল কক্ষে পানি দিয়ে যেতে। সুফিয়া খানের আদেশ অনুযায়ী ছেলেটি তাই করলো। দ্রুত একটি ছোট বোতলের পানি এগিয়ে দিয়ে গেল সুফিয়া খানের দিকে। পানির বোতলটি হাতে নিয়ে সুফিয়া খান কোমর ঠেকিয়ে বসলো টেবিলের উপর জসিমের মুখোমুখিতে। ক্যাপ খুলে হাতের বোতলটা জসিমের মুখ বরাবর ধরতে ধরতে বলল, পানিটা খাতো জসিম, তোর ভালো লাগবে। ব্যথা পেয়েও জসিম লোকটা হতবাক চোখে সুফিয়া খানের দিকে তাকিয়ে কম্পিত স্বরে আওড়ালো, সুফিয়া তুমি? সুফিয়া খান জসিমের মুখে পানি দিতে দিতে বলল, চিনতে পেরেছিস তাহলে? নে ধর, আগে পানি খা, হাতের ব্যথা কমে যাবে। তোর সাথে গল্প করতে আসলাম জসিম, জমিয়ে আড্ডা দিব দুজন, তুই আর আমি, বুঝলি? সত্যি সত্যি জসিম লোকটা সুফিয়া খানের দিকে তাকিয়ে হা করলো। ছোট বোতলের সম্পূর্ণ পানিটাই পান করলো সুফিয়া খানের হাতে সে। সুফিয়া খান খালি বোতলটা হাতে নিয়ে পুনরায় জসিমের মুখোমুখি চেয়ারের উপর বসতে বসতে খেয়ালি করে বলল, দেখলি দোস্ত, তোর জন্য আমার কত ভালোবাসা। নিজ হাতে তোকে পানি পর্যন্ত খাওয়ালাম। আমার এত ভালোবাসা রেখে তুই শুধু শুধু আমার জামাইটার পেছনে পড়ে থাকিস। শুনলাম তুই নাকি আমার জামাইরে খুব জ্বালাস, এখন আবার আমার ছেলেটাকেও এসবে টানলি। দিস ইজ নট ফেয়ার দোস্ত। সুফিয়া খানের কথায় জসিম থমথমে মুখে বলল, বিশ্বাস করো সুফিয়া, আমি কারো পিছনে কিছু করিনি। আমি এসবের কিছুই জানি না, আমাকে ফাঁসানো হচ্ছে। তুমি আমাকে বিশ্বাস করো, আমি নির্দোষ। জসিম লোকটার কথায় সুফিয়া খান তাল মিলিয়ে বলল, বিশ্বাস তো আমারও করার কথা না দোস্ত। তুই তো জানিস আমার দৃষ্টি হারামিদের চিনতে ভুল করে না। তুই হারামি ছিলি, আছিস, থাকবি, এটা আমি জানি। কিন্তু আমার জামাইটা বোঝে না, বারবার একই ভুল করে তোকে বিশ্বাস করে। আসলে আমার জামাইটা বোকাশোকা, নরম মনের মানুষ, সে জন্যই তুই বারবার অপরাধ করেও ছাড় পেয়ে যাস।
আমি বুঝি না ভাই, নরম মনের মানুষ হয়েও সে কিভাবে রাজনীতি করতে আসে? নরম মন নিয়ে কি কখনো রাজনীতি হয়? তুই বল। রাজনীতি করতে হলে কলিজা হতে হবে লোহার মতন শক্ত, যেন এক থাবাই শত্রুর কলিজা ছিঁড়ে হাতে নিয়ে খেলতে পারে। তাহলে না সে হলো আদর্শ নেতা। কিন্তু তার সরলতা দেখে আমি তাকে এর আগেও 15 বছর আগেই না করেছিলাম। তোমার জন্য রাজনীতি না নিহাল, তুমি ছেড়ে দাও। সামাল দিতে পারবে না, ঝামেলায় পড়বা। আমার ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তোমার জন্য। তুমি ছেড়ে দাও রাজনীতি। কিন্তু সে শুনলো না আমার কথা। তার পারিবারিক ঐতিহ্য, রাজনৈতিক দলকে তার সামাল দিতেই হবে, এটা নাকি তার দায়িত্ব। আচ্ছা তুই বল, এভাবে সামাল দিলে দিবে সে? আমার ছেলেদের রক্ত জড়িয়ে আমি তার জন্য কতটা ছেলে জন্ম দিছি, তার জন্য বারবার রক্ত ঝাড়ব। সারা বছর আমার বড় ছেলেটাকে রাজনৈতিক দণ্ডের ভিড়ে রাখে, তা ঠিক ছিল যদি আমার ছেলেটার কথা শুনে সে কাজ করত তাহলে। কিন্তু তার না অতিরিক্ত মানবতার জন্য শেষ পর্যন্ত আমার ছেলেটার জান নিয়ে পর্যন্ত টানাটানি হলো। মা হয়ে আমাকে এত এসবে আসতেই হতো, বল না? সুফিয়া খানের পরপর কথায় জসিমের শরীরে চিকন ঘামের রেস দেখা দিল। কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা জমা হতে জসিম ভয়ার্থ মুখে অস্থির ভঙ্গিতে বলল, আমি কিছু করিনি সুফিয়া, আমি সত্যি তোমার ছেলের অ্যাক্সিডেন্ট করাইনি। আমি তো সেদিন চট্টগ্রামে ছিলাম না, যেদিন রিদ খানের অ্যাক্সিডেন্ট হলো। আমি কিভাবে তোমার ছেলের অ্যাক্সিডেন্ট করাবো বলো? আমাকে অন্যভাবে জেলে আনা হয়েছে, আমি নির্দোষ। জসিমের কথায় দারুণ হাসলো সুফিয়া খান। হাতের বোতলটা পাশের টেবিলের উপর শব্দ করে রাখতে রাখতে বলল, তোর নিজের সাক্ষী তুই কেন দিচ্ছিস জসিম? আমি কি তোকে মেরেছি, নাকি কারো অ্যাক্সিডেন্টের কথা মেনশন করেছি? না পেটানো অবধি তুই সাক্ষী দিবি না জসিম? কারণ আমি জানি তুই নিষ্পাপ, সেজন্যই তোকে জেলে ধরে আনা হয়েছে। থানার পুলিশরা হলো বেয়াদব। তারা আমাকে ফোন করে জানালো তোর মতো এত নিষ্পাপ নেতা নাকি তাদের পেটে হজম হচ্ছে না। দ্রুত তোর সাথে কথা বলতে, যাতে তোর হারামির লেভেল আপডেট হয়, নয়তো বদহজমে মরে যাবি তুই, বুঝলি? সুফিয়া খান সম্পর্কে জসিমের ধারণা পুরাতন। ভার্সিটি লাইফ থেকে তিনি সুফিয়া খানকে চেনেন। অসম্ভব মেধাবী আর চতুর মানুষ সুফিয়া। শান্ত মস্তিষ্কে মানুষ খুন করার মতন ক্রিমিনাল মাইন্ড এই মহিলার আছে। কিভাবে কাকে কোথায় ফাঁসিয়ে দিবে সামনের মানুষটা নিজেও বুঝবে না। জসিম লন্ডনে পড়তে গিয়েই পরিচিত হয়েছিল সুফিয়ার সঙ্গে। অপরূপ সুন্দরী আর অসম্ভব মেধাবী স্টুডেন্ট দেখে সে একটা সময় ভালোবেসেছিল সুফিয়াকে। কিন্তু তখন সুফিয়ার সঙ্গে নিহাল খানের প্রেম ছিল সবে 3 মাসের। নতুন প্রেম হওয়ায় জসিম চেয়েছিল সহজ সরল নিহালকে টপকে সুফিয়াকে জিতে নিবে। নিহালের সঙ্গে জসিমের বন্ধুত্ব না থাকলেও ওরা মিউচুয়াল ফ্রেন্ডে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে ওরা একই ভার্সিটিতে পড়াশোনা করতো বলে রোজ দেখা হতো তাদের। সেই জন্য জসিম চেয়েছিল নিহালকে ভুল বোঝাতে সুফিয়ার সম্পর্কে। এতে সে সফলও হতো যদি না সুফিয়া কাজে এসে ধরা পড়তো। সহজ সরল নিহালকে অনেকটাই কনভিন্স করে ফেলেছিল সুফিয়ার বিরুদ্ধে। কিন্তু চতুর সুফিয়ার কাছে জসিম অল্পতেই ধরা পড়ে যায় এবং সেই দিনই জসিমকে ভার্সিটির মাঠে পিটিয়ে ক্যাম্পাস ছাড়াও করলো সুফিয়া। লন্ডনের মাটিতে দাঁড়িয়ে সুফিয়ার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতন ক্ষমতাও ছিল না জসিমের, কারণ তখনকার সময়ে লন্ডনের রয়্যাল পরিবারের সদস্যের মধ্যে সুফিয়ার পরিবারকেও গণা হতো। সুফিয়ার পরিবারের পূর্বপুরুষদের ব্রিটিশ আমল থেকেই তাদের আধিপত্য ছিল লন্ডন শহরে। তাদের ক্ষমতা অস্ত্রবিদ্যা, শাস্ত্রবিদ্যা, এমনকি ট্রেইনার হিসেবে পারদর্শী ছিল। সুফিয়ার হাতের ধনুক বা বন্দুকের গুলি কোনোটাই নিশানা মিস হওয়ার মতন গল্প আজও নেই। সে এক পারদর্শী নারী। জসিম সেই সময়ে সুফিয়ার হাতের মার খেয়ে লোকলজ্জার ভয়ে সে বাংলাদেশে চলে আসে। তারপর একটা রাজনৈতিক দলে যোগদান করে, এক নেতার মেয়েকেও বিয়ে করলো। বছর 3 পর দেখা গেল নিহালও
সুফিয়াকে নিয়ে বাংলাদেশে হাজির হয়। তখন সুফিয়ার কোলে 6 মাসের ছেলে সন্তান, দেখতে ঠিক সুফিয়ার মতোই অপরূপ সুন্দর হয়েছিল। খুব সম্ভবত সুফিয়ার বড় ছেলে রিদ খান হবে। জসিমের ভুলে যাওয়া শত্রুতা পুনরায় তাজা হয় যখন নিহাল জসিমের বিরোধী রাজনৈতিক দলে যোগদান করে তখন। পাশাপাশি একই এলাকাতে বিপক্ষ প্রতিদ্বন্দ্বী হয়ে নিহালের যোগদান করাতে পার্সোনাল শত্রুতা থেকে রাজনৈতিক দ্বন্দ্বে পৌঁছলো জসিমের ক্ষোভ। সুযোগ পেলে নিহালকে হেনস্থা করতে পিছুপা হতো না জসিম। সুফিয়া তখন নিজের কেরিয়ারের সবকিছু ছেড়ে ছুড়ে স্বামীর সংসারে মনোনিবেশ করে। কিন্তু বেশ কয়েক বছর পর নিহালের বেগতিক পরপর রাজনৈতিক দ্বন্দ্ব দেখে সুফিয়া আর নিহালের মধ্যে আনবান শুরু হতে লাগলো। তারপর কিভাবে কি হলো আর কেন সুফিয়া নিহালকে ছেড়ে চলে গেল সেটা আজও জানে না জসিম। তবে সুফিয়ার চলে যাওয়ার খবরটা জসিমের কানে এসেছিল, সেই জন্য জসিম বহুবার চেয়েছিল সুফিয়ার অনুপস্থিতিতে নিহালের সুযোগ নিতে। সেই জন্য কারণে অকারণে এমন বহুবার বহু রকম মিথ্যা কেস মামলা দিয়ে নিহালকে ফাঁসাতে চেয়েছিল, কিন্তু থানা পুলিশ করে সবগুলো কেস মামলা কোর্ট পর্যন্ত যেতে যেতে কেমন গায়েব হয়ে যেত। সেসব মামলা মোকদ্দমার আর কোনো পাত্তা পাওয়া যেত না। এমন ঘটনা বহুবার হওয়াতে মামলাগুলো হঠাৎ গায়েব হয়ে কি হয় সে সব তথ্য জোগাড় করতে একটা সময় জসিম গোপনীয়ভাবে লোক লাগালো তদন্ত করতে, আসলে মামলাগুলো কি হয় সেটা জানতে। অনেক তদন্তের পর বুঝতে পারলো সুফিয়া স্বামীর সংসার নামমাত্র ছাড়লেও সে স্বামীর সঙ্গ ছাড়েনি কখনো। নিহালের ছোট বড় রাজনৈতিক পারিবারিক ব্যবসায়িক সকল মামলাগুলোই সুফিয়া নিজে দেখাশোনা করে। প্রফেশনাল অ্যাডভোকেট হওয়ায় অবশ্যই আইন সুফিয়ার হাতেই থাকবে, তাই জসিম কোনোভাবে নিহালের সঙ্গে আইনিভাবে পেরে উঠবে না। সেটা বুঝতে পেরে জসিম আইনের আশ্রয় নেওয়া ছেড়ে দেয় এবং সরাসরি আক্রমণ করতে শুরু করলো নিহালের উপর। সুযোগ পেলে অপদস্থ করতে চাইতো নিহালকে। নিহালের লোকদের পিটিয়ে রাস্তায় ফেলে রাখতো, নয়তো জোর করে ভয় দেখিয়ে নিহালের লোকেদের নিজের দলে নিয়ে আসতো। বলতে গেলে রাজনৈতিক খেলায় জসিমের হাত চলতো সব জায়গায়। ভেবেছিল ইলেকশনটাও সেবার জসিমের হাতেই হবে, কিন্তু সেইবার ইলেকশনের আগে হঠাৎ করে একদিন শোনা গেল নিহালের বড় ছেলে রিদ খান নিজের পড়াশোনা শেষ না করেই বিদেশ থেকে চলে এসেছে বাবার রাজনৈতিক দলের সাপোর্ট দাঁড়াতে। জসিম বিষয়টা শুনেও বিশেষ একটা পাত্তা দেয়নি। নিহালের ছেলে নিহালের মতোই সরল মনের মানুষ হবে ভেবে উড়িয়ে দেওয়া বিষয়টা একটা সময় জসিমের মাথা ব্যথা হয়ে দাঁড়ালো। বুঝতে পারলো ছেলে নিহাল হলেও স্বভাব সুফিয়ার থেকেও 10 কাঠি উপরে পেয়েছে রিদ খান। ক্রমাগত জসিমের কাজে জসিমকে ফাঁসাতে লাগলো রিদ খান। সকল দিক থেকে হঠাৎ করে জসিমের দলকে ব্লক করতে লাগলো। জসিমের দলের ছেলেরা দল ছেড়ে নিহালের ছেলের পিছনে ছুটতে লাগলো। চোখের পলকে যেন জসিমের সাজানো গোছানো রাজনৈতিক দলটা ভেঙে নিস্তেজ হয়ে গেল। চারিদিকে শুধু নিহালের ছেলে রিদ খানের নাম ছড়াতে লাগলো, যে নাম কামাতে জসিমের বছরের পর বছর রাজনৈতিক মাঠে ষড়যন্ত্র ছক আঁকতে হয়েছিল। সেই মাঠ বছর ঘুরতে না ঘুরতে নিহালের ছেলে রিদ খানের হয়ে গেল। নিহালও নিজের বড় ছেলে রিদ খানের উপর রাজনৈতিক দল নিয়ে নির্ভরশীল হয়ে পড়ল। অথচ রিদ খান এক হাতে বাবার রাজনৈতিক দল সামলাতে লাগলো, অন্যদিকে মাসের এ মাথা ওই মাথা করে লন্ডনে যাতায়াত করত নিজের পড়াশোনা চালিয়ে যেতে। বাবার পাশাপাশি রাজনৈতিক দল থেকে রিদ খান নিজের বাকি পড়াশোনাটাও শেষ করতে করতে ব্যবসায়িক কাজে জড়িয়ে পড়ল। পারিবারিক ব্যবসায় পাশাপাশি নিজের একটা ব্যবসাও দাঁড় করালো। সব মিলিয়ে রিদ খানের নামটা হঠাৎ করেই অনেক বড় হয়ে গেল। এতে জসিম হিংসাত্মকে জ্বলে পুড়ে নিজের 2 ছেলেকেও রাজনৈতিক মাঠে নামালো। কারণে অকারণে রিদ খানের সঙ্গে ঝামেলা জড়াতে লাগলো, কিন্তু এতেও রিদ খানের সঙ্গে কোনো সুবিধা করতে পারছিল না বলে নিহালের ছোট ছেলেকে টার্গেট করলো ওরা। এতে কাজের কাজও হলো। নিহালের বড় ছেলে রিদ খান যতটা চতুর মাইন্ডের ছিল ততটাই নরম মনের ছিল ছোট ছেলেটা। কিন্তু খান পরিবারের সদস্যরা সবাই মিলে যে রাদীপ খানকে প্রোটেক্ট করে সেটা জসিম লাস্টবার আক্রমণ করতে গিয়ে বুঝতে পারলো। জসিমের বড় ছেলে যখন লোকজন নিয়ে এয়ারপোর্ট থেকে আসা রাদীপ খানের ওপর আক্রমণ করলো, তখন সেই যাত্রায় রিদ খান বাঁচিয়ে নেয় তার ভাইকে এবং সেখানের মারামারিতে রিদ খানের হাতে ওনার বড় ছেলেটা পঙ্গুও হয়ে যায় সারা জীবনের জন্য। 2 পা কেটে আজও বেড রেস্টে আছে সে। সেই জন্য তিনি শপথ করে রেখেছিল অন্য কাউকে নয়, বরং এবার রিদ খানকে জানে মেরে শান্ত হবেন তিনি। সেই অনুযায়ী তিনি গোপনীয়ভাবে লোক লাগিয়ে রেখেছিল রিদ খানকে মারতে। বহুদিন চেষ্টা করার পর একদিন সুযোগ পেয়ে রিদ খানের অ্যাক্সিডেন্টও করালো।
ট্রাকের চাপায় রিদ খানের মৃত্যু নিশ্চিত হবে এমন খবরও জসিম পেয়েছিল, কিন্তু এত ধকলের মধ্যেও সোফিয়া নিজের ছেলেকে বাঁচিয়ে আনলো। তারপর কিভাবে কি তদন্ত করে জসিমের নামও বের করে নিল এসবের মাঝে। হঠাৎ এক রাতে পুলিশ জসিমকে ওর পার্টি অফিসের বাহির থেকে ধরে আনে এবং কোথাকার কোন কারাগারে গায়েব করে রাখে। আজ প্রায় 1 মাস হতে চলল সে সূর্যের আলো দেখে না। জসিমের পরিবারের কারো খবর নেই। জসিমের পরিবার আদেও ওর খবর জানে কিনা সেটাও বলা দায়। আজ এই মুহূর্তে সোফিয়া জসিমের সামনে দাঁড়িয়ে আছে, মানে জসিমকে এতদিন গায়েব রাখার পিছনে যে সোফিয়ার হাত রয়েছে সেটা তিনি ঠিক বুঝতে পারছেন। তবে জসিম এটা জানে না ওকে সন্দেহের বশে সোফিয়া এখানে আটকে রেখেছে নাকি সত্যিটা জেনে বুঝে আটকে রেখেছে। যেটাই হোক না কেন, আগে সোফিয়ার মনোভাব বুঝে তারপর জসিম কিছু বলবে, নয়তো আগ বাড়িয়ে কিছু বলে নিজের বিপদ ডেকে আনবে না। কারণ এই মুহূর্তে জসিমের হাতে কিছু করার নেই, যতক্ষণ না পর্যন্ত সে কারাগার থেকে মুক্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত। যদি সোফিয়া সত্যিটা জেনেও যায় তাহলে বড়জোর কি করবে, জসিমকে কোর্টে চালান করে দিয়ে আদালতে সর্বোচ্চ বিচার দাখিল করবে। এটাই তো বিচারে বড়জোর কি করবে, যাবজ্জীবন কারাদণ্ড দিবে ব্যাস। কারণ রিদ খান এখনো জীবিত আছে, মরেনি। তার মানে জসিমকেও মৃত্যুদণ্ড দিবে না আদালত। জসিম বেঁচে থাকলে কিছু ক্ষমতা তো জসিমেরও আছে, বাংলাদেশের আইনকে কিনে সেও শাস্তি কমিয়ে নিতে পারবে। তাই আপাতত সোফিয়া যা বলতে চাচ্ছে তাই বলুক। জসিম বাড়াবাড়ি কিছু বলে পরিস্থিতি নষ্ট করবে না, বরং বুদ্ধি খাটিয়ে চুপ থাকাটাই শ্রেয় হবে। জসিমের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝেই সোফিয়া খান ফের বলে উঠল, তুই তো আমাকে চিনিস জসিম, বিনা উদ্দেশ্যে সুতা বহন করার মতন পাবলিকও আমি না। আমার এখানে আসার উদ্দেশ্যটা নিশ্চয়ই তোর মাথায়ও এসেছে, চলাটাও স্বাভাবিক। দেখ, আমি এই পলিটিক্স খেলতে চাই না বলে আরও অনেক বছর আগেই স্বামী সংসার ছেড়েছিলাম। আজ আবার সন্তানের জন্য ফিরে আসলাম। নিহাল সহজ সরল বলে সেজন্য তুই বারবার খেলতে পারিস। সে মন থেকে চিন্তা করে না, সে মন থেকে চিন্তা করে। কিন্তু আমি ভাই নষ্ট মন বুঝি না। আমার মনে খুব অল্প সংখ্যক মানুষের বসবাস করে। আমি শুধু আমার পরিবার বুঝি, এর বাইরে সব বাদ। আমি অপরাধীকে বারবার ক্ষমা করতে পারি না। এত বড় কলিজা নিয়ে ঘুরি না। আমার কলিজা ছোট, সেজন্যই যে আমার সাথে যেমন আমি তার সাথে তেমন। তুই ভালো তো আমিও ভালো, তুই খারাপ তো আমি তোর থেকে দ্বিগুণ খারাপ। আমার বড় ছেলেটার রক্ত গরম, সেই জন্য হুটহাট রেগে যায়, রাগ কন্ট্রোল করতে পারে না, জেদ বেশি। তবে আমি কিন্তু সেরকম না, আমার সহজে রাগ আসে না, খুবই শান্ত মস্তিষ্কের আমি। হই হুল্লোড় করে লোক জানিয়ে কাজকর্ম আমার স্বভাবে নেই। আমি ডান হাতে কাজ করলে বাঁ হাতও টের পাবে না। এই যেমন ধর, আজ এখানে এসেছি তোকে চির বিদায় দিতে। বাইরে পুলিশ, ভেতরে তোর সাথে আমি। বাইরে পুলিশও টের পাবে না তোর মৃত্যুটা কিভাবে হলো, বুঝলি? সোফিয়া খানের কথাই অস্থির উত্তেজিত হলো জসিম। চেয়ারে বসা অবস্থায় ছটফটিয়ে বলল, কি বলছো সব সুফিয়া? আমার মৃত্যু মানে? তুমি কি আমার সাথে মজা করছো? জসিমের কথাই সোফিয়া খান হেয়ালি করে বলল, এত হাইপার হচ্ছিস কেন জসিম? তোর এই মুহূর্তে হাইপার হওয়া খুবই রিস্ক, বুঝলি? তুই যত শান্ত থাকার চেষ্টা করছি ততই তোর লাইফ টাইম বাড়বে। নয়তো অতিরিক্ত হাইপার হলে তোর ব্লাড প্রেশার বেড়ে যেয়ে তুই যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মরে যেতে পারিস, বুঝলি? সোফিয়া খানের কথাই জসিম রাগে চিৎকার করে বলল, পাগল পেয়েছিস আমাকে? আমি কিছু বুঝি না মনে করেছিস? শুধু শুধু কেউ মারা যাবে কেন? আমার গায়ে হাত দিলে রক্ষা তুইও পাবি না সুফিয়া। আমাকে মারার দায়ে তুইও ফেঁসে যাবি। জসিমের কথাই সোফিয়া খান নাক মুখ কুঁচকে বলল, তবা তবা, তোর এই মনে হয় আমি তোকে মেরে হাত নষ্ট করব? এত বছরে তুই আমাকে এই চিনলি? তুই তো এমনি মরে যাবি ভাই। আমি তোকে মেরে আবার আমার হাত নষ্ট করতে কেন যাব? বড়জোর তুই আর 6 ঘন্টা লাস্টিং করবি, তারপর ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুই আমাকে মিথ্যে বুঝাচ্ছিস। আমি বিশ্বাস করি না তোর কথা। তুই আমাকে জানে না মারলে আমি কেন মারা যাব? আমি তো সুস্থ। সোফিয়া খান আগের ন্যায় বলল, অবশ্যই তুই সুস্থ, সেটা আমি দেখছি, থানার পুলিশরাও দেখছে, কারাগারে সিসি ক্যামেরা,
দেখছে। আমরা সবাই জানি তুই সুস্থ, কিন্তু তুই তো মরবি হার্ট অ্যাটাকে। অতিরিক্ত ব্লাড প্রেশার হাই হয়ে রক্তচাপে মরে যাবে। ডক্টর রিপোর্টে তাই এসেছে, দেখবি। সুফিয়া খানের কথায় মনে ভয় জমা হলো জসিমের। সে উত্তেজিত গলায় বলল, রিপোর্ট? কিসের রিপোর্ট? তোর ডেড বডির পোস্টমর্টমের রিপোর্ট দেখবি। কথা বলেই সুফিয়া খান জসিমের সম্মতির অপেক্ষা না করে গলা ছেড়ে ডাকলো তারেক ছেলেটিকে। সুফিয়া খানের ডাকার সঙ্গে সঙ্গে হাতে ফাইল নিয়ে তৎক্ষণাৎ দৌড়ে আসলো তারেক। সুফিয়া খানের হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে সে এগিয়ে দিল বেশ কিছু ডাক্তারি রিপোর্টস। সুফিয়া খান হাতের ইশারায় ছেলেটিকে চলে যেতে বলে। পরপর কাগজগুলো জসিমের সম্মুখে ছড়িয়ে রাখতে রাখতে বলল, এই যে দেখ তোর বডির সার্টিফিকেটগুলো। তুই তো ভাগ্যবান জসিম, মরার আগে নিজের পোস্টমর্টম রিপোর্টগুলো দেখে যেতে পারছিস। তোর সাত কপালের ভাগ্য আমার মতন এমন ভালো বান্ধবী পেয়েছিস জীবনে। তোর কত খেয়াল রাখছি আমি, দেখ। ডাক্তারের রিপোর্টগুলো দেখে জসিম তীব্র আক্রোশে ফেটে পড়ল। বাঁধন খোলা হাতটা দিয়ে সকল কাগজপত্রগুলো দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলতে ফেলতে চিৎকার করে বলল, তুই আমাকে মিথ্যে ফাঁদে ফেলতে চাচ্ছিস। আমি জানি আমার কিছু হবে না। অকারণে কারো ব্লাড প্রেশার হয় না, আর না হয় হার্ট অ্যাটাক।